যারা সুবিধাবঞ্চিত কমিউনিটিতেও আছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন, তাদের রোলগুলো আসলে কি হওয়া উচিত এবং অ্যাওয়ারনেস বাড়াতে তাদের জায়গা থেকে আরো, অলরেডি তো কাজ চলছে অনেক কিছু, কিন্তু সেটা স্ক্যাটার্ড অনেকটুকু আমরা বুঝতে পারছি, আরো কোন জায়গা থেকে আসলে কাজ করাটা প্রয়োজন বলে মনে হয়? হ্যাঁ, এই যে আমরা বললাম, আমরা কিন্তু আসলে গভর্নমেন্টের সাথে যে আলোচনাটা করলাম, মূলত গভর্নমেন্ট কিভাবে কাজটা করবে সেটা কিন্তু এই সিস্টেমটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করতে হবে, তাই না? কমিউনিটি, আমরা যেমন কমিউনিটি লেভেলের কথা বলছি, কমিউনিটি মিনস কি? আসলে কমিউনিটি মানে তো ওই প্রতিষ্ঠানগুলো, তাই না? আমরা নর্মালি যখন কাজ শুরু করি একটা কমিউনিটিতে, আমাদের প্রাথমিকভাবে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওই ডিস্ট্রিক্টের বা ওই এরিয়ার সমস্ত যারা রিলেটেড যারা মানুষ আছেন, যেমন স্কুলের শিক্ষক যদি বলি, যেটা আমি বললাম যে মসজিদের ইমাম থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যারা, তো তাদেরকে আমরা সবাইকে একসাথে ডাকি। তাদেরকে ডেকে আমরা আমাদের প্ল্যানটা শেয়ার করি যে আমরা আসলে কি করতে চাই। আমরা আসলে একটা সেশন করতে চাই, আমরা মানুষকে এই তথ্যগুলো দিতে চাই। কিন্তু প্রথমে আমরা কাদেরকে দিই? প্রথমে আমরা তাদেরকে দিই। কারণ মসজিদের ইমামকে কেন দিই? মসজিদের ইমাম হচ্ছে যখন মানুষ নামাজ পড়তে আসে, তখন উনি যখন ফ্রাইডেতে ওই যে খুতবা পাঠ করেন, তো তখন একটা ব্যাপার থাকে, উনি এই কথাগুলো ওনার জনগোষ্ঠীর মানুষকে বলবেন যে ওই দিন ওই প্রতিষ্ঠানের ওই মানুষগুলো আপনাদের সাথে একটু বসবে, আপনারা প্লিজ এগুলো শুনবেন, এটা শুনলে আপনাদের এটা হবে। কারণ আমি বললে কিন্তু এই কথাটা ওনারা নিবে না, কিন্তু যখন একজন স্কুলের শিক্ষক বলছেন বা একজন ইমাম বলছেন, তখন কিন্তু তারা ইন্সপায়ার্ড হচ্ছেন। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, যে তাদেরকে মেন্টাল হেলথের ব্যাপারে আগে তাদেরকে অ্যাওয়ার করা, আগে হচ্ছে তাদেরকে আমাদের পিক করতে হবে। এই যে যখন সিস্টেমটা ফলো করা হয়, তখন কোনো অভিজ্ঞতা আছে কিনা? কারণ আমরা জানি যে মেন্টাল হেলথ নিয়ে আসলে আমাদের মাঝে অনেক স্টিগমা কাজ করে। স্বাভাবিকভাবে মানসিক স্বাস্থ্য বলে যে কিছু বিষয় আছে, আমরা কি পাগল নাকি, বা আমার কমিউনিটির লোকজন, তো এরকম আসলে কখনো কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? আমার জীবনের প্রথম মানে সাইকোলজি রিলেটেড জবটা ছিল আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির ওদের একটা রিসার্চ প্রজেক্টের আমি রিসার্চ অ্যাসোসিয়েট বা সাইকোলজিক্যাল ইভালুয়েটর হিসেবে আমি জয়েন করি। তো আমাদের যে স্যাম্পল কালেকশনের যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে যে উত্তরাঞ্চলের গাইবান্ধার একটা প্রত্যন্ত অঞ্চলে ছিল। তো আমরা যখন এই সেশনগুলো করতে যেতাম, যে ওখানকার বাচ্চাদেরকে নিয়ে আসবো, ওদের একটু টেস্ট করব, বিকজ এটা তো একদম কমপ্লিটলি একটা রিসার্চ। তো ওখানে আবার আরও একটা পোর্শন ছিল যে আমরা ওই বাচ্চাদেরকে টেস্ট করতাম, যে প্রেগনেন্ট মায়েদের উপরে একটা অ্যাপ্লাই করা হতো, যে ওদেরকে একটা মেডিসিন দেওয়া হতো এবং প্লাসিবো দেওয়া হতো, মানে দুটোই আর কি, যে ফেক মেডিসিন এবং রিয়েল মেডিসিন দিয়ে দেখা হতো যে যারা ওই মেডিসিনটা পেয়েছে তাদের নলেজ লেভেলটা বাচ্চাদের কেমন বা কগনিটিভ লেভেলটা কেমন। তো এই যে মায়েদেরকে মেডিসিন খাওয়ানোর ব্যাপারে যে রাজি করানোর ব্যাপারটা, যে ওরা আসলে এই মেডিসিনটা কেন খাবে, তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে প্রচুর সেশন করতে হতো। তো এটা নিউট্রিশনের সাথে মার্জ করা, নিউট্রিশন প্লাস হচ্ছে ম্যাটারনাল হেলথ এবং মেন্টাল হেলথ একসাথে আমরা কাজ করতাম। তো এমন মানে অনেক হয়েছে, কারণ ওই প্রত্যন্ত অঞ্চলে, এই জন্যই বললাম যে ওখানে তো আসলে মানুষ, ওখানে শিক্ষকদেরও কিন্তু অনেক জায়গায়ই তাদের একটু কোথাও একটা আলোর অভাব থেকে গেছে, কারণ তারাও খুব একটা এনলাইটেন হতে পারে না, তাদেরকেও ওই সুবিধা দেওয়া হয় না। তো এরকম আমরা এরকম একবার একটা সেশন করতে গিয়েছি, তো অনেকবারই এমন হয়েছে যে আমাদের কথা শুনবে না, মানুষজন চলে গিয়েছে, অথবা আমরা আসলে ডেটা কালেক্ট করতে গিয়েছি, আমাদেরকে পার্টিসিপেট করেনি। মানে অনেকেই, যেমন অনেক হাজব্যান্ড বিশেষ করে, হয়তো আমরা টিচারদেরকে বা মেম্বারদেরকে বলে টোলে করতাম, মানে কনভিন্স করতে পারতাম, কিন্তু অনেক বাসায় এরকম অনেকবার হয়েছে যে আমরা গিয়েছি, মানে হাজব্যান্ড বলছে না 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 আমার বউ ঠিক আছে, মানে এগুলোই নর্মাল, কারণ এটা আমার দেশের মানুষজনের ওই নলেজটা তো থাকবেই না, এবং তারা চিন্তা করছে যে মেডিসিন খেলে আমার বাচ্চা মরে যেতে পারে, আমার বাচ্চা কি হতে পারে, এরকম, মানে যতই আমরা ভালোভাবে এক্সপ্লেইন করি না কেন, তারা এটা অনেক সময় নেয় না। এরকম প্রচুর এক্সপেরিয়েন্স আছে, অনেক সময় সেশন থেকে মানে চলে আসতে হয়েছে, খুব মানে এগুলো খুব দুঃখজনক ঘটনা, কিন্তু দিস ইজ দ্য এক্সপেরিয়েন্স। একদমই। তারপর আমরা আশা করি যে বাংলাদেশ আরো আলোর পথে আসবে, সুন্দর একটা সমাজ তৈরি হবে। আপু, অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে আসছি, একটু যদি জানতে চাই, আমাদের দেশে আমরা গবেষণার দিক থেকে আসলে অনেকটুকু পিছিয়ে আছি, যেহেতু একটা রিসার্চের কথাই চলে আসলো। এই যে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং তার বিভিন্ন ফ্যাক্টর নিয়ে গবেষণাটা আরো কত বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা জানি আমাদের
ফান্ডিং, মেন্টাল হেলথের বাজেট যথেষ্ট আসলে অপ্রতুল, মানে নেই বললেই চলে। তো সেই জায়গা থেকে আসলে আরো কি ভূমিকা পালন করা উচিত নীতি নির্ধারণের পর্যায় থেকে? মেন্টাল হেলথ নিয়ে আসলে রিসার্চটা এই জন্যই প্রয়োজন, কারণ মানুষের তো জানতে হবে। আমি হয়তো জেনারেলি বলছি, আমার মানে WHO-র একটা গবেষণা থেকে বা একটা রিসার্চ থেকে, গ্লোবাল রিসার্চ থেকে আমি বলার চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষের হচ্ছে 15% ডিপ্রেশন, আচ্ছা ঠিক আছে, সুবিধাবঞ্চিত বা যারা এই জনগোষ্ঠীর মধ্যে পড়েছে তাদের হচ্ছে গিয়ে 22 থেকে 25%। এই যে আমি WHO-র গবেষণা থেকে বলছি যে হ্যাঁ, এই এতগুলো মানুষের ডিপ্রেশন হয় বা এতগুলো মানুষের অ্যাংজাইটি হচ্ছে, সাইকোসিসের পরিমাণ বা কি হচ্ছে যে ঠিক আছে, সাধারণ মানুষের 1 থেকে 2, আচ্ছা ঠিক আছে, সুবিধাবঞ্চিত মানুষের 3% হয়ে যাচ্ছে। এই যে আমি কথাগুলো যে বলছি, এই কথাগুলো মানে একটা গবেষণা যেমন বলছে, WHO কি করেছে, হয়তো সে গ্লোবালি অনেকগুলো দেশের কিছু মানুষকে নিয়েছে, কিন্তু আমার দেশের প্রিভেলেন্স কেমন, আমার দেশের মানুষজনের আসলে কোন কোন ফ্যাক্টরসগুলোর জন্য তাদের এই প্রবলেমগুলো হচ্ছে, তো আমাদের তো আসলে আরও জানা দরকার, আরও কথা বলা দরকার। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো নিয়ে যারা এইখানে রিসার্চের এই জায়গাটায় মোস্টলি একাডেমিয়া ভালো কাজ করতে পারবে। তার মানে ইউনিভার্সিটি লেভেলে যারা রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, যারা দীর্ঘদিন থেকে এই কাজগুলো করছেন, তারা একটা বড় ভূমিকা পালন করতে পারেন। আবার আরেকটা ব্যাপার আছে, মানে এটা শুনতে খুব, মানে আমি একটু বলি, এটা শুনতে একটু শোনালেও, যে আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা আসলে, হ্যাঁ ঠিক আছে, আমি মাস্টার্সে পড়ছি, আমার একটা প্রজেক্ট করতে হচ্ছে, বাট আসলে আমি কতখানি ওখানে ইনভলভ, এই জায়গাটা কিন্তু টিচার এবং স্টুডেন্টদের আমার মনে হয় আরো একটু প্রোঅ্যাক্টিভলি যে একটা গুড রিসার্চ কিভাবে তারা করতে পারে। আর আমাদের দেশের ছেলে মেয়েদের রিসার্চের নলেজও কম, মানে ইনফ্যাক্ট আমিও বলবো যে আমিও বোধহয় তার মধ্যে পড়ি। তো সেই জায়গাগুলোতে আমাদের আরো বেশি রিসার্চ রিলেটেড নলেজ কিভাবে করতে হবে, কিভাবে ই করতে হবে, তখন হয়তো আমরা আরো ভালো কিছু পেতে পারি। একবারে শেষ পর্যায়ে ছোট করে যদি একটু বলেন যে আদর্শ কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য মডেল করতে কোন কোন মূল উপাদানগুলো আসলে প্রয়োজন? আচ্ছা, খুবই, মানে আমি আসলে জানি না আমি ওই জায়গায় দাঁড়ানো কিনা বা আমি করতে পারি কিনা, বলতে পারি কিনা, তারপরে আমি চেষ্টা করছি বলার যে আসলে আদর্শ বলে আসলে কিছু নেই, তাই না? মানে এটা তো স্ট্যান্ডার্ডাইজড আমরা বলি, কিন্তু মূলত এটা তো ডিপেন্ড করে প্রত্যেকটা কালচার এবং কনটেক্সট অনুযায়ী। সুতরাং প্রত্যেকটা কালচার বা কনটেক্সট অনুযায়ী, প্রত্যেকটা ভৌগোলিক ভূখণ্ড, ওই দেশের মানুষের অনুযায়ী হচ্ছে একটা মানে মেন্টাল হেলথ, হ্যাঁ কমিউনিটি মেন্টাল হেলথ যদি বলি, ওই দেশের মানুষের বা ওই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী একটা হচ্ছে, আমরা হচ্ছে এটাকে বলি যে ব্রডার হচ্ছে অ্যাডাপ্টেড একটা মেন্টাল হেলথ সার্ভিস বা কমিউনিটি সার্ভিস যদি আমরা চাই, সেই জায়গাটায় আমাদের প্রথমত যেটা বললাম যে ওই মানুষের নিডটাকে আগে অ্যাসেস করতে হবে। দেন ওই যে বললাম, মোর অন লাইক অ্যাওয়ারনেস সেশনগুলো করতে হবে, গ্রুপ থেরাপিউটিক অ্যাপ্রোচগুলোকে বড় করতে হবে, আরও বেশি দলীয় আলোচনাগুলো করতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় একজন করে অন্তত মেন্টাল হেলথ প্রফেশনালসকে ওখানে আসলে আমরা সেটেল করতে হবে, তারপরে আমরা সার্ভিসটা ছড়িয়ে দিতে পারবো। জি, অনেক ধন্যবাদ আপু। আশা করছি আজকের অনুষ্ঠান থেকে দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন, এবং আপনার এই তথ্যগুলো আশা করছি আমরা চেষ্টা করব আমাদের RTVর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত মানুষ যারা আসলে অনেকে আমাদেরকে দেখে থাকেন তাদের কাছে আসলে পৌঁছে যাবে, এবং এতটুকু যদি আসলে অ্যাওয়ারনেস তৈরি হয় সেটাই আমাদের অনেক বড় প্রাপ্তি হবে। ধন্যবাদ আপু আপনার সময়। থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ RTV কে।